আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের শেষ মুহূর্তে আপনি কি করবেন? আজকের এই সিনেমা আপনাকে সেই প্রশ্নটির উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করবে। আজকের সিনেমার গল্প আপনাকে ভাবাবে, দুঃখী করবে, আবার কিছুটা হলেও আশার আলো দেখাবে। এই সিনেমাটি শুধু মৃত্যুর কথাই বলে না, এটি জীবন এবং বেঁচে থাকার সত্যিকারের মানে নিয়ে গভীর প্রশ্ন তোলে। যখন আমাদের চারপাশে পৃথিবী তার গতানুগতিক নিয়মে চলে, আমরা কি নিজের জীবনের মূল্য খুঁজে পাই? আজকের এই ভিডিওতে আমরা সেই সিনেমাটির গভীরে যাব, যেখানে এক বৃদ্ধা, এক তরুণ এবং সমাজের সংকট অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক এবং জানা যাক এই সিনেমার একেবারে শেষ অবধি কি লুকিয়ে আছে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, যা দেশের অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। এক যুবক একটি বৃদ্ধাশ্রমে ঢুকে ডাবল ব্যারেট শটগান দিয়ে সেখানে থাকা সব প্রাণীদের হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর সে নিজেকেও গুলি করার প্রস্তুতি নেয়। তবে তার আগে সে একটি শেষ বার্তা রেকর্ড করে। সে বলে, জাপানে প্রবীণদের সংখ্যা অসমভাবে বেড়ে যাওয়ায় অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়ছে, যার ফলে তরুণ প্রজন্মকে ভুগতে হচ্ছে। জাপানে দীর্ঘদিন ধরে দেশের কল্যাণের জন্য আত্মত্যাগের ঐতিহ্য রয়েছে, তাই সে আশা করে এই নির্মম কিন্তু সাহসী পদক্ষেপ সমাজে এই বিষয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করবে। এরপর সে বন্দুক নিজের মাথায় ধরে ট্রিগারে চাপ দেয়। এরপর একটি সংবাদ প্রতিবেদন দেখানো হয়, যেখানে বলা হয় সরকার প্ল্যান 75 নামে একটি বিল পাশ করেছে। এই বিলের উদ্দেশ্য হলো 75 বছরের বেশি বয়সীদের মৃত্যুকে সহজ করে তোলা। এই আইনের আওতায় প্রবীণরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবে। ব্যাপক সমালোচনা সত্ত্বেও এই বিলটি পাশ হয়ে যায় এবং আইনে পরিণত হয়। এদিকে আমরা মিশি নামে এক বৃদ্ধা মহিলার সাথে পরিচিত হই, যিনি একটি হোটেলে হাউসকিপিং এর কাজ করেন। কাজের বিরতির সময় সে তার সহকর্মীদের সাথে তাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন, কারণ তার সহকর্মীরাও প্রবীণ। কাজের শেষে সে একা বাসায় ফিরে এবং দৈনন্দিন জীবনের কাজকর্ম স্বাভাবিকভাবেই করে, যেমন নিজের জন্য খাবার প্রস্তুত করা, নখ কাটা ইত্যাদি। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় প্ল্যান 75 এর অফিসে, যেখানে আমরা এক যুবকের সাথে পরিচিত হই, যার নাম হিমোরো ওয়াকাবে। সে প্ল্যান 75 এর একজন কর্মকর্তা। সে এক মহিলার সঙ্গে আলোচনা করে, যিনি এই প্ল্যানের আওতায় স্বেচ্ছা মৃত্যুর জন্য নিবন্ধন করতে এসেছেন। জানা যায়, যারা এই প্ল্যানে যোগ দেন তাদেরকে 1000 ইয়েন দেয়া হয়, যাতে মৃত্যুর আগে ইচ্ছে মতো, যেমন ভ্রমণ করা, বিলাসবহুল খাবার খাওয়া ইত্যাদি খুশি মতো করতে পারে। এছাড়াও তাদের প্রিয়জনদের পাশে সমাধিস্থ হওয়ার মতো সুবিধাও দেয়া হয়। হিরোমো ওয়াকাবে পুরো বিষয়টি ব্যাপক উৎসাহ নিয়ে হাসি মুখে ব্যাখ্যা করেন, যেন এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এরপর মারিয়া নামে এক তরুণীকে দেখা যায়, যিনি একটি বৃদ্ধাশ্রমে কাজ করেন। জানা যায় মারিয়ার এক মেয়ে আছে, যে একটি অজানা রোগে ভুগছে এবং এর জন্য জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। সে তার স্বামীর সঙ্গে কথা বলে এবং জানতে চায় অস্ত্রোপচারে সফলতার হার কতটুকু। তবে সে সন্তোষজনক উত্তর পায় না, কারণ এই অপারেশনের সফলতার হার খুবই সামান্য। অন্যদিকে মিশি তার এক বন্ধুর সঙ্গে ডাক্তারের চেম্বারে যায়, যেখানে বসে থাকা অবস্থায় সে প্ল্যান 75 এর একটি বিজ্ঞাপন টিভিতে দেখতে পায়। বিজ্ঞাপনে বলা হয় মানুষ কখন এবং কিভাবে জন্ম নেবে তা ঠিক করতে পারে না, কিন্তু এখন তারা ঠিক করতে পারছে কখন এবং কিভাবে এই পৃথিবী ছাড়বে। মিশি বিজ্ঞাপনের এই মিথ্যা মোড়কটিকে সহজেই ধরে নেয় এবং অস্বস্তি অনুভব করে। হঠাৎ এক ব্যক্তি উঠে বিরক্তির সঙ্গে টিভির প্লাগ খুলে ফেলে। এটি দেখে মিশি হেসে ফেলে। মিশি এবং তার বন্ধুরা একটু আনন্দ করার জন্য একটি কারাওকে ক্লাবে যায়। গান গাওয়ার পর তাদের মধ্যে একজন প্ল্যান 75 এর প্লাটিনাম প্যাকেজ নিয়ে কথা বলতে শুরু করে। এই বিশেষ প্যাকেজে অংশগ্রহণকারীরা মৃত্যুর আগে তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে বিলাসবহুল রিসোর্টে কিছু সময় কাটানোর সুযোগ পায়। সে বলে মারা যাওয়ার জন্য এটা সবচেয়ে ভালো প্যাকেজ। এরপর সে আরো বলে যে যখন ভাবি যে আমি এটা আমার নাতি নাতনিদের জন্য করছি, তখন এটা আরো বেশি অর্থবহ মনে হয় আমার কাছে। তবে মিশি পুরো ব্যাপারটি নিয়ে নিশ্চিত নয়, তার মনে দ্বিধা কাজ করে। রাতে মিশি তার বন্ধু ইয়েনেকোর বাড়িতে যায়। ঘুমানোর আগে ইয়েনেকো বলে তার সন্তান ও নাতি নাতনি থাকা সত্ত্বেও সে নিজেকে একা অনুভব করে। পরবর্তী দৃশ্যে মারিয়া একটি গির্জায় পৌঁছায়, যেখানে গির্জার একজন সিনিয়র সদস্য তার মেয়ের অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করতে সহায়তা করে। জানা যায় মারিয়ার মেয়ে এবং স্বামী ফিলিপাইনে রয়েছে, যেখান থেকে সে এসেছে। তার মেয়ে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত
গির্জার অন্যান্য সদস্যরা তাদের সাধ্যমতো দান করে এবং তাকে সান্ত্বনা দেয়। গির্জার সেই সিনিয়র সদস্য এই সময় মারিয়াকে একটি নতুন কাজের সুযোগের কথাও বলে, যা তার বর্তমান চাকরির তুলনায় অনেক ভালো বেতনের। সে বলে যে এই কাজটি প্রবীণদের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সে মারিয়াকে এর বেশি কিছুই বলে না। মারিয়ার এই মুহূর্তে প্রচুর টাকার প্রয়োজন, তাই সে সেই কাজের বিস্তারিত না শুনেই রাজি হয়ে যায়। অন্যদিকে হিরোমু ওয়াকাবে প্রতিদিনের মতো আজও তার কর্মস্থলে পৌঁছায়, কিন্তু সে হতবাক হয়ে যায় যখন দেখে যে যিনি প্ল্যান 75 নিবন্ধন করতে এসেছেন তিনি আর কেউ নন, তার নিজের চাচা। তার বস তাকে বলে এই কেসটি অন্য কাউকে দিতে, কারণ ব্যক্তিগত সম্পর্ক থাকায় এটি তার জন্য মানসিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। হিরোমু ওয়াকাবে অনিচ্ছা সত্ত্বেও এতে সম্মত হয়। অন্যদিকে মিশি এবং তার বন্ধুদের হোটেলের চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়, কারণ গ্রাহকরা অভিযোগ করেছিলেন যে বয়স্ক মানুষদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের মন খারাপ হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাদের চাকরিচ্যুতি মেনে নিতে হয়। এই সময় মিশি এবং তার বন্ধুরা আলোচনা করতে থাকে যে অবসর পরবর্তী তারা তাদের জীবন কিভাবে কাটাবে। কেউ বলে যে তারা এখন তাদের সন্তানদের সঙ্গে থাকতে যাবে, কিন্তু অন্যরা বলে যে এটি এখন আর সহজ হবে না, কারণ তাদের সন্তানরা ইতিমধ্যেই বিবাহিত এবং তাদের নিজস্ব পরিবার রয়েছে, ফলে তারা প্রবীণদের সঙ্গে থাকতে খুব একটা আগ্রহী হবে না। এ সময় তারা মিশিকে জিজ্ঞাসা করে সে এখন কি করবে। মিশি জবাব দেয় তার যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তাকে নতুন কোনো কাজ খুঁজতে হবে। এছাড়া তারা তাদের বন্ধু ইনেকোর ক্রমাগত খারাপ হওয়ার স্বাস্থ্য নিয়েও আলোচনা করে। এরপর তারা যার যার বাসায় চলে যায়। মিশি বাসায় ফিরে ইনেকোর খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন করে, কিন্তু ইনেকো কোনো উত্তর দেয় না, ফলে সে অত্যন্ত চিন্তায় পড়ে যায়। কিন্তু তার চিন্তা আরো বেড়ে যায় যখন সে দেখে যে সে যে বাসাতে থাকে সে বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং বানানো হবে, তাই তাকে খুব দ্রুত বাসা ছেড়ে দিতে হবে। ফলে মিশির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ একদিকে তো তার কেউই নেই, অন্যদিকে তার চাকরিও নেই। কি করবে সে? কিছু ভেবে পায় না। সে সারাদিন নতুন বাসা এবং একটি নতুন চাকরি খোঁজার চেষ্টা করে, কিন্তু 78 বছর বয়সে বাসা এবং কাজ দুটোই খুঁজে পাওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে বাসায় ফিরে সে তার এক বন্ধুকে ফোন করে, কারণ সেই বন্ধু তাকে আগে বলেছিল যে তার নাতনির জন্য একজন বেবি সিটার দরকার, তবে সেটিও সম্ভব হয় না, কারণ তারা ইতিমধ্যেই অন্য লোক নিয়ে নিয়েছে। অবশেষে বাধ্য হয়ে মিশি রাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করার একটি সামান্য কাজ পায়, কিন্তু গভীর রাতে কাজ, সেই সাথে প্রচন্ড ঠান্ডা, তার শরীর আরো দুর্বল হয়ে পড়ে, তাই সে কাজটি ছেড়ে দেয়। এদিকে মারিয়া জানতে পারে গির্জার লোক যে কাজের সুযোগ তাকে দিয়েছিল সেটি আসলে প্ল্যান 75 চাকরি। অন্যদিকে মিশি আবার ইনেকোকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। উদ্বিগ্ন হয়ে সে তখন তার অ্যাপার্টমেন্টে যায় এবং দেখে ইনেকো মারা গেছে। মিশি গভীরভাবে মুষড়ে পড়ে। হিরোমু ওয়াকাবে তার চাচার বাড়িতে যায় এবং কিছু সময় তার সঙ্গে কাটায়। সে জানতে পারে তার চাচা সারা জীবন বিভিন্ন স্থানে নির্মাণ কর্মী হিসেবে কাজ করেছেন। তার চাচা জানতে চায় তার বাবা মা কেমন আছে। হিরোমু ওয়াকাবে জানায় তার বাবা মারা গেছেন আর তার মা আবার বিয়ে করেছেন। গোটা সময় হিরোমু ওয়াকাবে লক্ষ্য করে যে তার চাচা খুবই করুণ অবস্থায় জীবনযাপন করছে। তার চাচা টিভিতে সংবাদ দেখেন, যেখানে বলা হয় সরকার পরের বছর থেকে এই প্রকল্পের জন্য যোগ্য বয়স 65-তে নামিয়ে আনার কথা ভাবছে। এই কথা শুনে হিরোমু ওয়াকাবের মন অস্থির হয়ে ওঠে। সে ভারাক্রান্ত মনে চাচার বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে কোনো কুল কিনারা না পেয়ে মিশি সামাজিক সহায়তা দপ্তরে যায়, কারণ তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই সে ওয়েলফেয়ারে হাউজিং এ উঠবে, কিন্তু অফিসে গিয়ে দেখে যে হেল্প ডেস্ক বন্ধ। সে হতাশ হয়ে বেরিয়ে আসে এবং একটি পার্কে যায়। এই সময় সে দেখে পার্কে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ হচ্ছে, আর এটি করা হচ্ছে প্ল্যান 75 পক্ষ থেকে। এই সময় হিরোমু ওয়াকাবে মিশিকে দেখে বুঝতে পারে যে এই মহিলার আর কোনো যাওয়ার জায়গা নেই, তাই সে মিশিকে খাবার এনে দেয়। আর মিশিও বুঝতে পারে তার আর কোনো ভবিষ্যৎ নেই এবং তার সামনে আর কোনো বিকল্পও নেই, তাই সে প্ল্যান 75 জন্য নিজের নাম লিখিয়ে ফেলে। এদিকে মারিয়ার কাজ হলো সেই প্ল্যান 75 সদস্যদের নিয়ে কাজ করা, যাদের কোনো পরিবার নেই। তাদের অন্ত্যেষ্টি ও দেহক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। সে মৃতদের জিনিসপত্র বাছাই করে। এই সময় সে লক্ষ্য করে যে তার সহকর্মী কিছু মূল্যবান জিনিস চুরি করেছে। সহকর্মী মারিয়াকেও এই কাজ করতে বলে, কিন্তু মারিয়া তা করতে রাজি হয় না। তখন সহকর্মী বলে যারা মারা গেছে তাদের জন্য এসব জিনিসের আর কোনো মূল্য নেই, এগুলো এখন কারো কোনো কাজে আসবে না। শেষ পর্যন্ত মারিয়া তার সহকর্মীর কথায় প্রভাবিত হয় এবং মৃতদের জিনিস থেকে একটি ঘড়ি নিয়ে নেয়।
অন্যদিকে মিশি জানতে পারে যে প্ল্যান 75 এর একটি অংশ হিসেবে একজন সহায়তা কর্মী থাকে, যার কাজ হলো বৃদ্ধদের সব ধরনের সহায়তা করা। তাই যে কোনো প্রয়োজনেই সে সহায়তা কর্মীর সাথে কথা বলা যায়। পৃথিবীতে তার আপন কেউ না থাকায় মিশি তার নিঃসঙ্গতা কাটানোর জন্য সেই সহকর্মীকে কল দেয়। এইভাবে সে তার বেশিরভাগ সময় ফোনে সেই সহায়তা কর্মীর সঙ্গে কাটাতে শুরু করে। সে তার নিজের জীবনের গল্প শেয়ার করে। সে জানায় তার বিয়ে ছিল পারিবারিকভাবে ঠিক করা এবং সে একবার মা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান জন্মের সময় নাভির নাড়ি গলায় পেঁচিয়ে যাওয়ায় বাচ্চাটি মারা যায়। উল্লেখ্য যে সহায়তাকারীর সাথে একটানা 15 মিনিটের বেশি কথা বলা যায় না, তাই ফোন কেটে যায়। এভাবে কথা বলতে বলতে মিশির সাথে সেই সহায়তাকারী কর্মীর একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। একদিন মিশি অনুরোধ করে যে সে এই সহায়তা কর্মীর সঙ্গে বাস্তবে দেখা করতে চায়। মেয়েটি রাজি হয়, কিন্তু সতর্ক করে যে এটি নিয়ম বিরুদ্ধে, তাই কাউকে জানানো যাবে না। মিশি জানতে চায় আমরা কেন দেখা করতে পারি না। তখন মেয়েটি ব্যাখ্যা করে যে কোম্পানি মনে করে যদি আমাদের মধ্যে আবেগগত বন্ধন তৈরি হয় তাহলে আপনি হয়তো আপনার মারা যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, তাই আমরা দেখা করতে পারি না। এরপর মিশি এবং মেয়েটি একসঙ্গে সন্ধ্যা কাটায়। তারা বোলিং খেলতে যায়। খেলা শুরু করলে আশেপাশের তরুণরা তাকে উৎসাহ দেয় এবং প্রশংসা করে। এই মেয়েটার প্রতি মিশি এতটাই মায়া পড়ে যে সে তার প্ল্যান 75 থেকে পাওয়া সমস্ত টাকা মেয়েটিকে দিয়ে দেয়, কিন্তু মেয়েটি প্রথমে নিতে চায় না। মিশি বলে যে তার কোনো সন্তান নেই, তাই এই টাকা তার আর কোনো দরকার নেই। অন্যদিকে হিরোমু ওয়াকাবে প্ল্যান 75 সম্পর্কে প্রচার এবং জনগণকে আকর্ষণ করতে একটি তথ্য কেন্দ্র স্থাপন করে, কিন্তু কিছু ক্ষুব্ধ মানুষ সেটিতে আক্রমণ করে। হতাশ হয়ে সে অফিসে ফেরে, কিন্তু এই সময় সে জানতে পারে যে প্ল্যান 75 এর সদস্যদের মধ্যে যাদের পরিবারের কেউ নেই তাদের দাহ করার পর তাদের ছাই শিল্পবর্জ্যের সঙ্গে ভাগাড়ে ফেলে দেওয়া হয়। এই তথ্য শুনে সে প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারে এটি একটি অমানবিক কাজ। একে তো তারা স্বেচ্ছায় বাধ্য হয়ে মারা যাচ্ছে, আবার মরার পরও তাদের সঠিকভাবে শ্রদ্ধা জানানো হয় না। তাই সে মানসিকভাবে ব্যাপক অনুশোচনা অনুভব করে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। মিশি সেই মেয়েটির সাথে নিয়মিত কথা বলে এবং তার সময় অতিবাহিত করে। সে খুব আগ্রহ নিয়ে সহায়তা কর্মী মেয়েটিকে তার সাথে গল্প শোনায়। কিন্তু আজকের দিনটি একেবারেই ভিন্ন। মিশির মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। আগামীকালই মিশির মৃত্যুর দিন। তার দায়িত্ব অনুযায়ী তাকে মিশিকে জানাতে হবে যে আগামীকাল যেন সে তার অ্যাপার্টমেন্টের দরজা খোলা রাখে, যাতে প্ল্যান 75 এর একজন কর্মী এসে তার জিনিসপত্র গুছিয়ে নিতে পারে। মেয়েটি এটি মিশিকে জানায়, কিন্তু তার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছিল যে সে মিশির প্রতি আবেগী হয়ে পড়েছে এবং এটি তার জন্য অত্যন্ত কঠিন। তাই সে বারবার অনুরোধ করলো যে মিশি চাইলে এখনো তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তাই সে যেন তার সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু মিশি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে এই পৃথিবীতে আমি সত্যিই বড় একা। কারোর সাথে দুটো কথা বলারও মানুষ নেই আমার, তাই আমি কারো বোঝা হতে চাই না। আমার শেষ দিনগুলোতে তুমি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলেছ, এটাই আমার জন্য অনেক। এরপর সে ফোন কেটে দেয় এবং সত্যিকার অর্থে অনুভব করে যে তার জীবনের শেষ সময় এসে গেছে। সহায়তা কর্মী মেয়েটি তার ব্যক্তিগত ফোন থেকে মিশির কল করার আপ্রাণ চেষ্টা করে বারবার, কিন্তু ততক্ষণে মিশি তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে এবং সমস্ত জিনিস গুছিয়ে রাখে। পরদিন সকালে মিশি তার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠে। সে নিজের হাত নাড়িয়ে দেখে এবং ভাবতে থাকে কিছুক্ষণের মধ্যেই তো এই হাতটি আর নড়বে না, এতে আর প্রাণ থাকবে না। সে প্রতিদিনকার সকালের কাজগুলো শেষ করে এবং নিজেকে তার বিশেষ দিনের জন্য প্রস্তুত করে। অ্যাপার্টমেন্টের বারান্দায় গিয়ে সে শেষবারের মতো বাইরের পৃথিবীকে দেখে। যাত্রাপথে সে চারপাশের সবকিছু উপভোগ করার চেষ্টা করে। সে বাচ্চাদের খেলতে দেখে, সে বাসের জানালা দিয়ে সূর্যের আলো অনুভব করে। এমনকি বাস যখন একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায় তখন সে সেই আলো অন্ধকারের খেলা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করে। এদিকে হিরোমু ওয়াকাবে তার চাচাকে নিয়ে তার বাড়িতে যায় এবং দুজন একসঙ্গে দুপুরের খাবার খায়। খাওয়ার সময় হিরোমু ওয়াকাবে চাচার জন্য একটি গ্লাস সাকি অর্থাৎ জাপানি মদ দেয়, কিন্তু এটি পান করার পর তার চাচার শরীর খারাপ হয়ে যায়। এখানে প্রকাশ পায় যে হিরোমু ওয়াকাবে তার চাচাকে প্ল্যান 75 অফিসে নিয়ে যেতেই আজ তার বাড়িতে এসেছে, কারণ আজই তার শেষ দিন। কিন্তু সে তার চাচাকে মরতে দিতে চায় না, তাই গোপনে হিরোমু ওয়াকাবে তার চাচার মদের গ্লাসে ঔষধ মিশিয়ে দেয়, কারণ সে আশা করেছিল যে যদি চাচার শরীর খারাপ হয় তাহলে সে হয়তো আজকের জন্য সিদ্ধান্ত বাতিল করবে। তবে হিরোমু ওয়াকাবের চাচা এখনো তার সিদ্ধান্তে অটল থাকেন এবং প্ল্যান 75 এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান। যাত্রাপথে চাচা বলেন হিরোমু ওয়াকাবের কণ্ঠস্বর অবিকল তার বাবার মতো শোনাচ্ছে। হিরোমু ওয়াকাবেও বলেন তিনিও চাচাকে তার বাবার মতোই মনে করেন। শেষ পর্যন্ত হিরোমু ওয়াকাবে তাকে প্ল্যান 75 অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে মিশি ইতিমধ্যে মরার জন্য প্ল্যান 75 অফিসে পৌঁছে গেছে এবং তার কিছু প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তার হার্ট মনিটরের সঙ্গে যুক্ত করা হয়। নিজের হৃদস্পন্দন শুনে সে আরো বেশি অনুভব করতে থাকে যে সে কতটা কাছে চলে এসেছে মৃত্যুর দ্বার প্রান্তে। সে শুয়ে থাকে এবং অপেক্ষা করে সে ওষুধ আসার জন্য যা তার হৃদযন্ত্র থামিয়ে দেবে। তার পাশের বেডে হিরো মুয়াকবের চাচাও শুয়ে আছেন। তিনি ওষুধ গ্রহণ করেন এবং তার হৃদস্পন্দন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। তার শেষ মুহূর্তে তিনি মিশির চোখে চোখ রাখেন। মিশি তার চোখের সামনে একটি মানুষের জীবন নিভে যেতে দেখে। এটি আসলে একটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত ছিল। অন্যদিকে হিরো মুয়াকবে যখন বাড়ি ফিরছিল, হঠাৎই তার মন পরিবর্তন হয়। সে বুঝতে পারে যে সে তার চাচাকে থামাতে চায় বা অন্তত আরো একবার শেষবারের মতো তার সঙ্গে কথা বলতে চায়। তাই সে দ্রুত গাড়ি ঘুরিয়ে প্ল্যান 75 অফিসের দিকে ছুটে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখে তার চাচা ইতিমধ্যেই মারা গেছেন আর মিশি বিছানায় চুপচাপ বসে আছেন। তখনই সে সিদ্ধান্ত নেয় সে তার চাচার মরদেহ চুরি করবে, যাতে তাকে যথাযথভাবে দাহ করতে পারে। কারণ সে কখনোই কল্পনা করতে পারে না যে তার চাচার দেহ শিল্প কারখানার বজ্রের সাথে মিশে যাবে। এদিকে মারিয়া এই সময় তার কাজের রাউন্ডে ছিল এবং হিরো মুয়াকবেকে এই কাজ করতে দেখে। কিন্তু সে রিপোর্ট করার বদলে মরদেহ গাড়িতে তুলতে সাহায্য করে, কারণ মারিয়া হিরো মুয়াকবের দুঃখ বুঝতে পারে। হিরো মুয়াকবে তার চাচার দেহ দ্রুত দাহ করার জন্য একটি ক্রিমেশন সেন্টারে কল করে, কিন্তু তাকে জানানো হয় যে সব অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুকড, তাকে 4 দিন অপেক্ষা করতে হবে। হঠাৎ সে জানতে পারে একটি ক্রিমেশন সেন্টারে আজই একটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তবে এর জন্য তাকে অনেক দূর গাড়ি চালিয়ে যেতে হবে, কারণ এটি শহর থেকে অনেক দূরে অবস্থিত। তাই সে দ্রুত সম্ভব রওনা দেয়, কিন্তু পথে পুলিশের হাতে ধরা পড়ে, কারণ সে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল। পুলিশ অফিসার যখন তার জানালার কাছে আসে, হিরো মুয়াকবে প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে, কারণ তার গাড়ির পাশের সিটে একটি মৃতদেহ পড়ে আছে। তবে যেহেতু তার চাচা একজন বয়স্ক মানুষ ছিল, পুলিশ অফিসার মনে করে যে তিনি হয়তো ঘুমিয়ে আছেন, তাই হিরো মুয়াকবেকে কোনো সন্দেহ করে না। পরের দৃশ্যে মারিয়াকে দেখা যায় সাইকেল চালিয়ে একটি পাহাড়ি রাস্তার উপর বেয়ে উঠতে। একই সময় মিশিকেও দেখা যায় সে একই পথে হাঁটতে। এ থেকে এটি স্পষ্ট হয় যে চোখের সামনে হিরো মুয়াকবের চাচার জীবন নিভে যাওয়া দেখে মিশির মন পরিবর্তন হয়েছিল। তাই সে শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে চেয়েছিল। সে পাহাড়ের চূড়ায় পৌঁছে পুরো শহরের ওপর সূর্যোদয় দেখতে থাকে। সে শান্তি অনুভব করে। সেখানে দাঁড়িয়ে সে সেই গানটি গাইতে শুরু করে, যেটি সে তার বন্ধুদের সঙ্গে কারাওকেতে গিয়েছিল। সে বুঝতে পারে যতক্ষণ তার হৃদয় স্পন্দিত হচ্ছে, ততক্ষণ সামনে আর একটি নতুন দিন অপেক্ষা করছে, আর সেই দিন নতুন জীবনের সম্ভাবনা নিয়ে আসবে, সেটা যেভাবেই হোক না কেন। বন্ধুরা, এই সিনেমাটি আমাদের অনেক কিছু শেখায়। এটি শুধুমাত্র বয়স, মৃত্যু এবং জীবনের শেষ মুহূর্তের গল্প নয়, বরং এটি গভীর সামাজিক বার্তা প্রদান করে। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় যে যতদিন আমাদের হৃদয় স্পন্দিত হচ্ছে, ততদিন আমাদের সামনে নতুন সুযোগ, নতুন জীবন এবং নতুন সূর্যোদয় অপেক্ষা করছে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, তবে কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন চমৎকার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থাকুন।